বন্ধুরা, তুফান সিনেমা নিয়ে কাদা ছোড়াছুড়ি, ঝগড়াঝাটি, সিনেমা নিয়ে মানে কে কার হলে চালাবে এগুলো নিয়ে ঝামেলা চলছেই এবং সেগুলো শেষ হয়ে গেছে, কিন্তু এখনও সিনেমা মুক্তির পর এই সমস্ত ঝামেলাগুলো শেষ হয়নি। যেমনটি ধরুন, আপনারা জানেন যে উল্কা জয়দেবপুর এবং বর্ষা সিনেমা জয়দেবপুর পাশাপাশি দুটি সিনেমা হলে এই সিনেমাটা চলছে এবং জয়দেবপুরের আরেকটি অপোজিশন আছেন চন্দ্রিমা সিনেমা, সেখানেও সেই ছবিটি চলছে। জয়দেবপুরে যে বর্ষা সিনেমা হলের মালিক বাদলের ইন্টারভিউ নিয়েছি। এখন আমি কথা বলবো উল্কা সিনেমা জয়দেবপুর, যে তার মেইন অপোজিশন। এই উল্কা সিনেমা জয়দেবপুরের ছবিটি কেমন যাচ্ছে, যেহেতু পাশাপাশি দুটি হল, তারা কি এই সেলে স্যাটিসফাইড কিনা এবং তারা কি লাভ করবে কিনা, কেমন লাভ করবে ইত্যাদি খবর নিয়ে আলোচনা করব আজকে ঈদের 7 দিন পেরিয়ে যাবার পরও। তো আমি কল দিচ্ছি উল্কা সিনেমা জয়দেবপুরের যে কর্ণধার এমডি রফিক উদ্দিন, তাকে। হ্যালো রফিক। আসসালামু আলাইকুম রফিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন আছেন? ভালো 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 ভালো। তুমি কেমন আছো বলো? চালাচ্ছ তুফান, তুমি তো নিশ্চিত তুফানের গতিতে চলছো। হ্যাঁ চলছি, তুফানের গতিতেই চলছি। হ্যাঁ তুফানের গতিতে চলছি। আসলে হচ্ছে কি, তুফানের গতিতে আমি একা চলছি না, এখন পুরো বাংলাদেশ চলছে। যেখানে তুফান আছে সেখানে এখন টর্নেডো, হ্যারিকেন, সুনামি সব চলতেছে একসাথে। গুড গুড গুড। তো সেল কেমন? তোমার সেল কেমন? সেল আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো। আমি সেলে অত্যন্ত মানে আমার কাছে আমি ভালো আছি। না, আমার যেটা প্রশ্ন, তুমি ভালো আছো আমি জানি, তোমার একদম লাগালাগি একটা সিনেমা হল 100 মিটারও দূর না, বর্ষা। তুমি এবং বর্ষা দুইজন চালাচ্ছ। আমি বর্ষার মালিকের সাথে ইন্টারভিউ করছি, সেও খুব খুশি, তুমিও খুব খুশি। এটা কি এমন ছবি যে দুইজনই এত খুশি? না আমি আর উনি ভদ্রলোকের নাম হচ্ছে সিরাজুল ইসলাম বাদল সাহেব, সিনেমালের কর্ণধার। উনিও ভালো, আমিও ভালো। এই জন্য আমরা দুজন শুধু ভালো না, বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাগৃহই ভালো। এটা মানে অস্বীকার করার মতো কোনো সুযোগই নেই। বাংলাদেশে যত ভালো চলচ্চিত্র আপনার মানে বক্স অফিসে হিট ছিল, ওইটা একটু ভিন্ন এরকম একটা অ্যাকশন ধর্মী ছবিটা এত মানে সব বয়সের মানুষের যে গ্রহণযোগ্যতা আছে এর মধ্যে, যে মনে করেন অ্যাকশন ছবি হলে একটা এইজের ছেলেরা বা এইজের মানুষরা দেখতো, একটা টিন এজের বাচ্চারা দেখতো বা টিন এজের মানুষগুলো দেখতো। এটা একটা খুব মানে ভালো লাগার বিষয় যে বাংলাদেশের চলচ্চিত্রে দর্শক হারানোর কথা যে উঠে, এটা এখন এই ছবিটা প্রমাণ করলো যে না, এটা ভুল। আপনি ওই প্রোডাক্টটা দেন, ওই চলচ্চিত্রটা দেন, মানুষ এমনিতেই বের হয়ে আসবে, আপনাকে আনতে হবে না। আমরা একটা ধারণা ছিল যে বাংলাদেশের চলচ্চিত্রের মানে হারানো একটা সুর দেখি, আসলে হারানো সুরটা হচ্ছে আমাদের নিজের জন্যই। তো যাক, এটা তাত্ত্বিক কথা বলে ফেললাম। আমরা এখন এই ধরেন ছবিটা রিলিজ হচ্ছে, আর আমি মাঝখানে একটা যদি শেয়ার করি, আপনি কিছু যদি মনে না করেন, বলেন। একটা বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি যে আপনি ভালো ব্লগার, আপনার ব্লগ সম্পর্কে মানুষের অনেক মানে ভালো প্রশংসা হয়। বিশেষ করে আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আপনি অনেক ভালো ভালো ব্লগ করেন, এবং যারা এর বিরুদ্ধে কোন রকম মানে খারাপ কিছু ইঙ্গিত করে, সেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাবে এটাকে আপনি উপস্থাপনের মাধ্যমে মানুষকে এটা বুঝাই দেন, বলেন, ভাল লাগে এটা। আর আমরা আমাদের যেই সুপারস্টার এখন, এটাকে যে অস্বীকার করার মতো কোনো সুযোগই তো নাই। এই ছেলেটা এত কষ্ট করে, তার আমার জীবনে যতটুকু জানি আর কি, সে অত্যন্ত মানে পোড় খাওয়া একটা ছেলে। নিজেকে মানে একদম শূন্য থেকে নিয়ে আজকে এই আপনার ইয়েতে মানে সর্বোচ্চ আসনে সেও নিজেকে উঠাইছে তার একক প্রচেষ্টায়। কিন্তু যাই হোক, আপনি একটা ব্লগ করলেন, আমাদের জনাব আমার শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম বাদল ভাই, যিনি বর্ষা সিনেমা হলের মালিক, আমার থেকে আমার ডিস্টেন্স আর তার ডিস্টেন্স ঠিকই বললেন যে 100 মিটারের মধ্যেই। আমরা দুইটা হলে কিভাবে ছবিটা চালাচ্ছি বা মানে ছবিটা প্রদর্শন করতে গিয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে বেশ একটা দীর্ঘ আলোচনা আপনি করছেন। তা আমি একটু শেয়ার করি এই জায়গাটা আর কি, যে বাদল সাহেব গাজীপুর চৌরাস্তার যেমন বর্ষা সিনেমা হলের মালিক, আমিও গাজীপুর উল্কা সিনেমা হলের মালিক হিসাবে তার সাথে আমার ওই সুবাদে তার সাথে আমার পরিচয়, এবং তার সাথে একটা বন্ধুত্বের মানে ইয়েটাও ছিল, একটা সম্পর্কও ছিল। এবং
ভালো বলবো, খারাপ বলবো না। উনি অত্যন্ত একজন সামাজিক মানুষ। আমি ওনাকে শ্রদ্ধা করি। কোন সময় এই বিষয় নিয়ে আমার কোনো দ্বিমত নাই। উনি আমার কোনো প্রতিদ্বন্দ্বীও না, প্রতিপক্ষও না। হ্যাঁ, কথাগুলা এই জন্য ভূমিকা দিয়ে বললাম যে গত 20/6/24 তারিখে আপনার করা একটা ব্লগে ঈদুল আজহা ছবি তুফান, এটা নিয়ে উনি বেশ কিছু কথা বললেন আর কি, বুঝছেন। এই সাক্ষাৎকারটার উপরে আমার আসলে একটা আপত্তি আছে এবং আমার কাছে একটু অপমানজনক মনে হয়েছে, যার প্রেক্ষিতে আমি তার মন গড়া এই এবং সম্পূর্ণ ভিত্তিহীন নিজের মনের মতো করে যেসব কথাগুলো বলছে এটা একটা প্রতিবাদ জানাই আমি। কিন্তু উনি যে কথাটা বললেন যে 35 বছরে উনি আমার সাথে ছবি চালান না, এখানে একটা উনি মিথ্যা তথ্য দিলেন, বুঝছেন। আর একটা জিনিস আছে যে উনি আমাকে এমন একটা ব্লেম দিলেন যে আমি নাকি সমিতির লোকজনকে নিয়ে জোর করে আপনার ধরেন আপনার এটা কি বলে আপনি প্রেসার করে ছবির মালিকের কাছ থেকে আমি ছবিটা চালানোর জন্য একটা কি বলে চালানোর জন্য ওনাকে বাধ্য করছি। উনি এই কথাটা কোথায় পাইছে আমি জানি না। আমি ওনার কাইন্ড ইনফরমেশন ওনার জন্য বলছি। আমি একক প্রচেষ্টায় আমি কারণ ওখানে যিনি ম্যানেজার, ওই ম্যানেজার আবার বাদল সাহেবের ছবির বুকিং করে থাকে, তো ন্যাচারালি আমি তো ওখানে ছবিটা না পাওয়ারই কথা বেশি। তারপর আমি একটা প্রচেষ্টা নিলাম যে যাই না, আমি মালিকের সাথে সরাসরি কথা বলে দেখি, আমি যৌথভাবে চালাইতে চাই, আমাকে যদি যৌথভাবে চালানোর সুযোগ দেয় আমি চালাবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমি ওনার কাছে যাই, ওনার সাথে সরাসরি আমি দেখা করি। দেখা করার পরে উনি মাস্টারকে ডাকেন, মাস্টারকে একটা দায়িত্ব দেন যে দেখেন এই বিষয়টা কি করা যেতে পারে। মাস্টার আমাকে আলাদাভাবে ওনার রুমে নিয়ে বললেন একটা দিন সময় দেন, আমি দেখি কি করা যেতে পারে। আমি পরবর্তী করে ওনার সময় দিয়ে আমি পরের দিন আবার দেখলাম যে সময় ক্ষেপণ না করে আমি পরের দিন আবার গেলাম। আমি যখন দেখলাম যে আপনার শাকিল সাহেব ফ্রি, ওনাকে আমার বিষয়টা বলি যে ঠিক আছে, আপনি তো এখানে মাস্টার যেহেতু ওটা বুকিং করে ওটা তো দিবেনই আপনি আমি যেহেতু শুনতে পেলাম যে আপনি সিলেটে আপনি ময়মনসিংহে পাশাপাশি যে হলগুলো আছে সব ওই হলগুলো আপনি ছবি বুকিং দিচ্ছেন, তাহলে আমার একটা আবদার থাকলো, আমি আবদার না, আমি আমার এটা দাবি নিয়ে আসছি যে আমি বিগত প্রায় 3-4 বছর মানে হাওয়া ছবির পরে আমি একটা ছবি চালানোর সুযোগ পাইনি। তো আমাকে এই সুযোগটা দেন। আপনার ছবি যেটা আপনি বলছেন যে এটার একটা ইয়ে আছে, মানে ব্যবসায়িক ভাবে সফলতা লাভ করবে, তো সেই ক্ষেত্রে আমি এটা চালানোর একটা সুযোগ চাই, আমাকে সুযোগটা দেন। তো উনি বলতেছে যে ভাই হাই রেন্টাল আপনি কি পারবেন কিনা। আমি বলছি আপনি রেন্টালটা ঠিক করেন, আপনি যদি বেশি বলেন আমার যদি সম্ভব হয় আমি চালাবো, আর যদি সম্ভব না হয় আমি চালাবো না, আমি চলে যাবো। আপনি তারপর তো আমি একটা প্রস্তাব আপনাকে দিতে পারলাম। তো সেই সুবাদে বলছে ঠিক আছে। উনি একটা দাম চাইলো, লাস্টলি রেন্টালটা ফেসলা হলো একটা অঙ্কে, আমিও রাজি হলাম। উনি মাস্টার সাহেবকে ডেকে বললেন যে 2 হলে চলবে, একসাথে একটা রেন্টাল স্লিপ করেন। রেন্টাল স্লিপ করলাম, সবকিছু ফাইনাল হয়ে গেল। এটা সম্পূর্ণ কিন্তু আমি একা 1-to-1 করছি। বাদল সাহেব হঠাৎ কোত্থেকে এইসব কথা বললেন, কোত্থেকে সংবাদ নিলেন যে আমি আমাদের একজন এখন প্রবীণ একজন ভদ্রলোক আলাউদ্দিন সাহেব, ওনাকে জড়ায় অনেক কথা বললেন। উনি একজন ব্যবসায়ী না, উনি ওনার কোনো হল নাই, অস্তিত্ব নাই, উনি অন্য মানে ভাড়া হল চালান। এইসব লোকদের নিয়ে আমি গেছি জোর করে চালানোর জন্য। এই বাদল ভাই এইসব কথাটা বলার কি কোনো প্রয়োজন ছিল? আমি জানি না কেন উনি বলছেন, ওনার কোন ইন্টেনশন থেকে উনি কথাগুলো বলছেন। আমার এটা খুব একটা ভালো লাগেনি আর কি ওনার কথাটা শুনে। আর আমার কাছে আবার আরেকটা বিষয় উনি আবারও বলছে যে ওনার কাছে একটা বিষয় খুব খারাপ লাগছে যে আমি সমিতির দখল করে আছি। আমরা সমিতির দখল করে সমিতির লোকজনকে নিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ টাজ করি। এইসব কথা উনি কেন আমার এই ব্যবসায় করতে গিয়ে এইসব কথা কেন উনি বলবেন বা বলছেন, এটা আমার বোধগম্য না, বুঝছেন। আমি নাকি ওনাকে বলছি, উনি শুনছেন আর কি, ওনার হলে দিলে ওনার পরিবেশ ভালো না, ওনার বাথরুম নাই, ওখানে বাজে 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 অবস্থা। আমি বাদল ভাইকে বিনয়ের সাথে বলতে চাই যে উনি আমাকে একটা প্রমাণ দেখতো আমি এই ধরনের কথা কাকে বলছি, কার সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। যদি উনি প্রমাণ দিতে পারেন তা আমি ওনার যে কোনো কথা আমি খুব অকপটে স্বীকার করে নিব, কোনো অসুবিধা নেই। আমি এটার জন্য ওনার কাছে প্রয়োজনে যদি আমার ভুল হয়ে থাকে আমি এর জন্য ক্ষমাও চেয়ে নিব। কিন্তু মানুষের কাছ থেকে তথ্য না নিয়ে ভুল কিছু বলে একজন লোককে এইভাবে ছোট করা তো কোনো দরকার নাই। উনি আমার সম্মানের লোক, আমার সম্মানীয়, উনি আমি সবসময় ওনাকে ওই আসনেই আমি রাখি।
ওনার সাথে তো আমার কোনো বিষয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে কোনো দ্বন্দ্ব নাই। ওনার সিনেমা হলটা যখন তৈরি হয় সেটা হলো আপনার 90 দশকের, আর আমাদের সিনেমা হলটা হচ্ছে 60 দশকের। ওই সময় ওনার অবস্থানটা আর আমার অবস্থানটা একটু ভিন্ন ছিল। এখনো মনে করেন যে উনি ধর আমি যদি 1 লাখ টাকা বিক্রি করি উনি 1.5 লাখ টাকা বিক্রি করতেছেন, আমি 1.5 লাখ টাকা বিক্রি করলে উনি 2 লাখ টাকা বিক্রি করতেছেন। এর পিছনে একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা কি, আপনি তো ধরেন এখনকার পরিবেশটা বুঝতে পারবেন না যদি না দেখেন। আমাদের এখানে একটা হিউজ কনস্ট্রাকশন কাজ হচ্ছে, এটা ফ্লাইওভারের কানেক্টিং ফ্লাইওভারের কাজ হচ্ছে, যে কাজটা ঠিক চৌরাস্তা মানে আমার হলকে ঘিরে, হলের পুরো আশেপাশ মিলে এই কাজটা হচ্ছে। তো এখানে যে একটা আমার অডিয়েন্স গুলো আসবে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে পারছে না। তো এই জন্য হয়তো আমার একটা এফেক্ট আছে, এটা আমি বুঝতে পারছি যে আমার একটা ভালো একটা এফেক্ট আছে। তারপরে কিন্তু আমার কোনো মন খারাপ নেই জানেন, আমার তারপরেও আমি ভাবছি যে না আমার ভালো সেল, আমি ভেরি মাচ স্যাটিসফাই, এবং আমি মানে খুবই হ্যাপি যে আমার এই বিক্রিটা হচ্ছে, এবং বিক্রিটা আমার আপনার কি বলে কন্টিনিউয়াসলি সেম বিক্রিটাই আছে, স্টেডি আছে। হ্যাঁ স্টেডি সেল আছে, জি স্টেডি সেলটা আমার আছে। মানে মোট কথা তুমি আমি এখন আচ্ছা ওইটা শেষ, আমি এখন জানতে চাচ্ছি যে এত বড় একটা ছবি বিফোর রিলিজ তো অনেক বড় ছবি ছিল, এখনো বড় হয়ে রয়েছে, এই যে এত বড় রিস্কটা নিলা, একটা আমি রেন্টালের অ্যামাউন্টটা নাইবা বললাম, হাই রেন্টালে 2 জন নিলা, নেওয়ার পর তোমাদের মাঝখানে যে প্রবলেমটা হয়েছে এটা বাদল সাহেবকে আমি আমার এই ব্লগটা পাঠাবো, সে যদি কিছু বলতে চায় বলবে, সেটা অন্য ব্যাপার। এই যে হাই রেন্টাল নিয়ে নিলা, বাদল সাহেব তো ড্যাম স্যাটিসফাইড, তুমিও স্যাটিসফাইড, তার মানে ছবিটা কি এই হাইটে চলে গেছে? হ্যাঁ ছবি হাইট ছাড়াই গেছে, এই ছবির কোনো প্যারামিটার ট্যারামিটার নাই, এটা সব বাস্ট করে ফেলছে। তাই এটার পারদ বাস্ট করে একদম এখন মানে আপনার কি সপ্তম আকাশে উঠতেছে। মানে আজকেও তোমার এখানে সেল ভালো, রাইট? জি সরি, আজকেও তোমার এখানে বাম্পার সেল, ভালো সেল। আমার ভালো বলতে আমাদের সেলটা মনে করেন একটা, আপনি তো ফিল্মের মানুষ, আমাদের একটা সেল ফ্রাইডে যেটা হয় স্যাটারডেতে এসে ধরেন 20% 30% কমে, এবং স্যাটারডে সানডেতে এসে ওটা চলে আসে 50%-এ। এই 50% থেকে নিয়ে আমাদের লাস্ট ডেগুলো 50, 40, 45, 35, 30 এরকম এর মধ্যেই থাকে। এই হিসাবে এই ছবির সেলটা একদম স্টেডি আছে, সেলগুলা মানে 1 লাখ টাকার নিচে আমার নামছে না, নামে নি আর কি। ঠিক ওই বাদল সাহেবটার ভালো হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, আমার এখানে কিন্তু অপোজিশন আছে মাওনা একটা হল, ওখানেও কিন্তু ছবিটা চলছে, আমি কিন্তু সরাসরি একটা অপোজিশন আমার আছে। এই 2টা হলে একই ছবি চলছে, ছবির মান ভালো, ছবির কোয়ালিটি ঠিক আছে, ছবির মানে আমরা রায়ান রাফি যে জিনিসটা আমাদের মানুষকে ধরাই দিছে, আমাদের মানুষ এই জিনিসটাই চায়, আমাদের দর্শক এটাই চায়, এই চায় বলেই তো আসতেছে। আবার মনে করেন আমার কাছে যে একটা মনে হচ্ছে যে আমাদের একটা অনন্য মামুন একটা ছবি বানাচ্ছে দরদ, জি এইটার যে আমি ইয়েটা দেখলাম, টিজারটা দেখলাম, আমার কাছে মনে হয় যে আরেকটা মানে আপনার তুফান আসছে, রাইট রাইট, আমরাও দেখছি সুনামি আসছে, হ্যাঁ আমার কাছে তাই মনে হচ্ছে। আরেকটা সুনামির মধ্যে আমরা বোধহয় যে আগে না আভাস পূর্বাভাস দেয় যে আবহাওয়া পূর্বাভাস, সেরকম একটা আভাস আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ হোক, তাহলে হবে কি আমাদের প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে। আরেকটা কথা আমি সংযোজন করি, আমি আরেকটা দিকে ভেরি স্যাটিসফাইড জানেন, আমি কিছু দর্শক পাচ্ছি, আমি কিন্তু সবসময় মনিটরের মধ্যে বসে আছি, আমার যে একটা মানে সিসি ক্যামেরা আছে, তো ক্যামেরাটা আছে, আমি ক্যামেরার মধ্যে দেখছি যে আমার যে অডিয়েন্স গুলো আছে এটা সাধারণ অডিয়েন্স না, কিন্তু এটা যারা অনেক দিনের গ্যাপে ছবি দেখছে, মনে হয় হাওয়া দেখছে আর কোনো ছবি দেখে নাই, বা ওর মধ্যে ওই যে আমাদের প্রিয়তমা দেখছে, ওর পরে আর তারা কোনো ছবি দেখেনি, এই অডিয়েন্স গুলো আসছে, ফ্যামিলি আসতেছে। একটা অ্যাকশন মুভিতে ফ্যামিলি আসা ইজ ভেরি মানে এটা অবাস্তব একটা বিষয়, টাফ। কিন্তু আমি জানেন বাচ্চা সব ফ্যামিলি সহ আসতেছে। আজকেও আমি দেখলাম, ইভেন কালকে 2টা লোককে দেখলাম মানে আপনার মানে ক্র্যাশে ভর দিয়ে সে বক্সে এসে ছবি দেখবে। তা আমি ওর বললাম লোককে যে লোকটার একটা ছবি তুলে রাখা দরকার ছিল, সে ক্র্যাশে উঠে সে বক্সে গিয়ে দেখবে, সে নিচে দেখবে না। তা আমি লোকটাকে কেউ হেল্প করতে চাইলেও সে বলছে না, কারো হেল্প লাগবে না, সে নিজে উঠলো, নিজে বসলো, নিজে আবার নেমে গেল। এই যে দেখেন এটা কি, এটা তো আমাদের আমরা তো কাউকে মানে জোর করে আনছি না, মন থেকে আসতেছে যে হ্যাঁ আমরা ছবিটা দেখা দরকার, এই ছবি দেখবো, তো আমাদের এই ছবি দরকার। এখন আমাদের কিছু কিছু মানুষ আছে ছবি বানায় কি আর মানে বলে কি, এইসব যারা করে, এই যে কিছু লোক আছে মানে এদেরকে কিভাবে যে আমরা শিক্ষা দিব বা শিক্ষা নিবে ওরা, আমরা বুঝি না।
জি সরি বলেন। তুমি তো চলচ্চিত্রের মানুষ, তুমি নিজেও অনেক ছবি প্রডিউস করছো। তোমার বাবার আমল থেকে সিনেমার প্রডিউসার তোমরা, শুধু সিনেমা হলের মালিকই না, তোমার বাবার সে অনেক প্রেম, অনেক জ্বালা, চৌধুরী বাড়ি, বিস্ফোরণ, এগুলো তোমার বাবার আমলের ছবি। তারপরে তুমি এসে অনেক ছবি বানাইছো। তো এখন প্রশ্ন হলো, এই যে তোমার ওই সময়কার ছবির ব্যবসা আর এখনকার ছবির ব্যবসা কেমন হয়ে গেছে দেখো। তুমিই বলছো তোমার অপোজিশন মাওনা, সেও তুফান, তোমার আরেকটা কাছের হল বর্ষা, সেও তুফান, তুমিও তুফান, সবাই স্যাটিসফাইড। তার মানে তোমার ওই কথাটাই আমি আসলাম যে চলচ্চিত্র দেখার দর্শক আছে, ওইরকম ছবি হইতে হবে, রাইট? ছবি হলেই হতো, এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি ছবি বানালে দর্শককে বলতে হবে না, ওরা নিজে থেকে চলে আসবে। তার মানে এই সমস্ত গন্ডগোলগুলো সাকিব খানই লাগায়। সাকিব খানের এই ছবিটা না এলে তো আজকে তোমার সাথে সে মনোমাল ইন্ডাস্ট্রিটা হইতো না। না, সাকিব খানের প্রতি আমরা সবাই ঋণী। ছেলেটা আমাদের জন্য যা করে দিচ্ছে বা আমাদের জন্য যা করছে, সে তার একক প্রচেষ্টায় কিন্তু এখানে আসছে, এবং এসে যে চলচ্চিত্রটাকে এই একদম মানে আপনার শূন্য জায়গা থেকে নিয়ে আবার একটু তরিটাকে পানিতে ভাসার যে জায়গাটা সে করে দিছে। কই আর তো মানে আরো তো 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা চায়, ওরা তো একটা ছবি এখন করতে পারে নাই, সাকিবই তো দিচ্ছে, আর তো কেউ দিতে পারছে না। আর কি ওরা কি অভিনয় জানে না? নিশ্চয়ই সবকিছুই জানে। ওরা কি ফাইট জানে না? ওরা কি নাচ জানে না? সব জানে তো, কিন্তু সাকিবের মতো করতে পারছে না কেন? ওদের মধ্যে, সাকিবের মধ্যে অহংকার নাই, ওদের মধ্যে অহংকার আছে। পার্থক্যগুলো এখানে। গুড, থ্যাংক ইউ রফিক, অনেক কথা বললাম। ঠিক আছে, সবার প্রতি শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।